নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি দেবাঞ্জন মুখোপাধ্যায়। করোনায় সুস্থতার হার সারা দেশেই বাড়ছে। এখন 63% লোক সুস্থ হয়ে উঠেছেন। তবে 18টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সুস্থতার হার জাতীয় গড়ের চেয়ে বেশি। মৃত্যুর হার কমে এসেছে 2.72%। 30টি রাজ্যে এই হার আরও কম। সারা দেশে 2,83,407 জন সক্রিয় রোগী রয়েছেন। মৃত্যু হয়েছে 22,123 জনের। সারা দেশে 1,13,07,002 জনের সোয়াব টেস্ট করা হয়েছে। সংক্রমণ ঠেকানো যাবে বলে আশা প্রকাশ করছে জাতীয় স্বাস্থ্য মিশন। 3% तक पहुंच गई है और 30 राज्यों और केंद्र शासित प्रदेशों में कोविड से होने वाली मृत्यु दर राष्ट्रीय दर से कम है। फिलहाल देश में 2,83,407 एक्टिव केस हैं, जबकि 22,123 लोग। করোনা আক্রান্তদের সুস্থতার হার বাড়ছে অসমেও। সোয়াব পরীক্ষা করে ব্যক্তিদের মধ্যে আক্রান্ত 2.96% মাত্র। এ তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সুস্থ এবং আক্রান্তের সংখ্যায় দৈনিক পার্থক্য 250 জনের। দৈনিক নতুন 250টি বিছানা রোগীদের জন্য তৈরি রাখতে হচ্ছে। এখন রাজ্যে 5,650 জন সক্রিয় রোগী রয়েছেন। As of now, যদি ভাৰতৰ সকলো ৰাজ্যক তুলনা কৰে, then we are in number 5th, আৰু যদি সৰু ৰাজ্যক বাদ দিয়ে, then we are in number 4th from the point of view of the সৰ্বাধিক সংখ্যক পেচেণ্ট আমি ৰিকভাৰী কৰিব পাৰিছিলোঁ 701 এটা দিনতে। কিন্তু বাই এণ্ড লাৰ্জ আমাৰ ৰিকভাৰী ইজ এৰাউণ্ড 450। আমি যদি যোৱাকালি দিনটো যদি ব্যতিক্ৰম বুলি ধৰি লওঁ, তেতিয়াহ'লে বাই এণ্ড লাৰ্জ আমি 450 আমি পাৰ ডে ৰিকভাৰী কৰিব পাৰিছোঁ। 650 নতুন পেচেণ্ট আহিছে, গতিকে 250টা এডিশ্যনেল বেড আমি সদায় ক্ৰিয়েট কৰিবলগীয়া হৈ আছে। তাৰমানে পেচেণ্ট আৰু ৰিকভাৰী যদি আমি বিয়োগ কৰোঁ, টোটেল নাম্বাৰ অফ পেচেণ্ট আৰু টোটেল নাম্বাৰ অফ ৰিকভাৰ্ড পেচেণ্ট, দ্য গেপ ইজ 250। তাৰমানে প্ৰতিটো দিনে আমি 250খনকৈ নতুন বিচনাৰ আমি ব্যৱস্থা কৰিব লাগে। টেষ্টিং লেবৰেটৰীৰ ক্ষেত্ৰত আপোনালোকে জানে যে আমি কেনেকৈ GMCHৰ পৰা গৈ MMCHলৈকে প্ৰায় 13টা আমাৰ টেষ্টিং লেবৰেটৰীয়ে কাম কৰি আছে। আৰু আজিৰ দিনত আমি 5,25,485টা টেষ্ট আমি সম্পূৰ্ণ কৰিছোঁ। 5,25,485 আমি। আৰু যদি তাৰ তুলনাত আপোনালোকে আমাৰ যদি কেছৰ সংখ্যা চাই, টেষ্ট আৰু কেছৰ যদি মাজত ৰেচিঅ'টো চাই, যে আমাৰ 15,000 কেছ হৈছে, 5,25,000 টেষ্ট হৈছে, এই দুইটা যদি চাই, তেতিয়াহ'লে আৱাৰ পজিটিভিটি ৰেট ইজ 2.96%। তাৰমানে 100 জনে যদি টেষ্ট কৰিছে, তাৰে 3 জন পজিটিভ হৈছে। So our positivity rate is 2.96% statistically. Of course, করোনা চিকিৎসায় এখনো কোনো নির্দিষ্ট ঔষধ নেই। ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে, তবে রোগীদের সুস্থ করে তুলতে অন্যান্য ওষুধ পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। চর্মরোগে ব্যবহৃত ইতুলিজিমাব নামের ইনজেকশনটি কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ কিছু করোনা আক্রান্তের ক্ষেত্রে এই ইনজেকশন দেওয়া যেতে পারে। যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে এটা। এটি মনোক্লোনাল অ্যান্টিবডি ইনজেকশন। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এটি ব্যবহারের অনুমতিও দিয়েছেন। অরুণাচল প্রদেশে যৌথ বাহিনীর অভিযানে 6 জন NSCN-IS জঙ্গি মারা পড়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। আজ ভোরে আসাম রাইফেলস এবং অরুণাচল প্রদেশের সশস্ত্র পুলিশ মায়ানমার সীমান্তবর্তী নাগিনু গ্রামে জঙ্গিদের গোপন ডেরায় হানা দিলে দুপক্ষে গুলির লড়াই চলে। এতে আসাম রাইফেলসের এক জওয়ান আহত হয়েছেন। প্রায় 2.5 ঘন্টা লড়াইয়ের পর জঙ্গিরা মারা পড়ে। রাজ্য পুলিশের DGRP উপাধ্যায় এ খবর জানিয়েছেন। জঙ্গিদের কাছ থেকে 4টি AK-47 রাইফেলস, 2টি চীনা MQ 500 রাউন্ড গুলি, 2টি হ্যান্ড গ্রেনেড এবং আপত্তিকর নথিপত্র উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন DGP। আহত জওয়ানরা চিকিৎসা চলছে। Assault rifle and more than 500 rounds, 2 IEDs have been recovered.
So all of them are killed after heavy exchange of fire, and one of our Jawan from Assam Rifle, he also got a gunshot injury on the leg. He has been taken to the hospital. This area is quite remote. It is around 3 hours journey from district headquarters and 1 hour foot trek. This place, which has where the encounter took place, is connected through road from district headquarters Longding. It is a place called Ninu. It is a village Ninu. It is in the road. See, according to information with us, they were trying to target some security forces and also to kidnap some important person for ransom. And kind of weaponry and ammunition we have recovered. It is a very important catch. দেশে বাঘের সংখ্যা বেড়েছে। গত 4 বছরে সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বলে 26,760টি ক্যামেরা বসিয়ে বাঘ শুমারি চালানো হয়। তাতে 35 মিলিয়ন ছবি তোলা হয়। সেই ছবি দেখে 76,523টি বাঘকে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর বাঘ শুমারি চালানোর ব্যাপারে সরকারের পরিকল্পনা ও বাঘের সংখ্যা নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। तेंदुओं की तस्वीरें शामिल हुई हैं। में उन्होंने एक तस्वीर साझा की। This is the vision of Prime Minister to protect environment and also ensure growth. And we have laid the largest camera traps. No country has done so much exhaustive survey and counting and camera traps used for this purpose. The said time we could complete the target 4 years before the target. Because yes, we have good ecology, there are good forests, there is good prey base, there is enough water and fodder, and now we are further augmenting water and fodder in many jungle areas through the Campa funds. দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফেরার লক্ষণ দেখা যাচ্ছে। আজ এ মন্তব্য করলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। এসবিআই এর ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক কনক্লেভে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অর্থনীতিকে সংকটের হাত থেকে বাঁচাতে রিজার্ভ ব্যাংক বেশ কয়েকটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। ব্যাংকিং ব্যবস্থা স্বাভাবিক করে তোলায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিশ্বজুড়ে শ্রম ও পুঁজির যাতায়াত ব্যাহত। এ অবস্থায় ব্যাংকিং ব্যবস্থা কঠিন পরীক্ষার সম্মুখীন। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার উপরও জোর দেওয়া হচ্ছে। announced by the government. করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব, মুম্বাইয়ের ধারাবি মডেলকে সামনে রেখে বললেন হুর প্রধান ট্রেডস গ্রেভরিয়াসেস। জেনেভায় ভিডিও কনফারেন্স সাংবাদিক সম্মেলনে তিনি ধারাবি মডেলের প্রশংসা করেন। তিনি বলেন, ভাইরাস যত ভয়ানকভাবে ছড়াক, কড়া পদক্ষেপ নিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস টানা সম্ভব। এর উদাহরণ স্পেন, ইতালি, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও ভারতের ধারাবি। ধারাবির মতো ঘিঞ্জি বস্তি এলাকায় সংক্রমণের উৎস খোঁজা, চিকিৎসা করা খুবই কঠিন কাজ। সেটা করে দেখিয়েছে ধারাবি। संक्रमण की जंजीरों को तोड़ने में सफलता पाई है। जून महीने में मुंबई के धारावी इलाके में संक्रमण अपने उच्चतम स्तर पर था, लेकिन सामुदायिक प्रयासों से जुलाई आते आते इस पर बहुत हद तक नियंत्रण पाया जा चुका है। বিশ্ববিদ্যালয়গুলির সেমিস্টার পরীক্ষা 30 সেপ্টেম্বর গ্রহণ করতে বলেছে ইউজিসি। অনলাইন ও অফলাইনে পরীক্ষা নেওয়ার এসওপি তৈরি করা হয়েছে। কমিশনের মতে পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য পরীক্ষা নেওয়া জরুরি। তবে করোনা পরিস্থিতিতে আংশিক নীতি বদল করা হয়েছে। সাবধানতার সঙ্গে পরীক্ষা গ্রহণ করা হবে। তবে যারা এই পরীক্ষায় অংশ নিতে পারবে না, তাদের পরবর্তীকালে বিশেষ পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। उन्होंने कहा कि मानव संसाधन विकास मंत्रालय ने कोविड-19 स्थिति के कारण किए जाने वाले पूर्वापायों के साथ परीक्षाओं के आयोजन के लिए गृह मंत्रालय और स्वास्थ्य मंत्रालय के साथ मिलकर विस्तृत मानक संचालन प्रक्रिया यानी कि एसओपी तैयार की है। मानव संसाधन विकास मंत्री ने कहा कि विश्वविद्यालय द्वारा आयोजित परीक्षा में टर्मिनल सेमेस्टर अंतिम वर्ष का कोई भी छात्र अगर किसी भी वजह से अनुपस्थित रहता है तो उसे बाद में विशेष परीक्षाओं में बैठने का अवसर दिया जा सकता है। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। তার কোভিড পজিটিভ ধরা পড়েছে, তার কাছ থেকে জেনে নেব জনগণের প্রতি তার কি পরামর্শ। হ্যালো, নমস্কার সুস্মিতা দেব। হ্যালো, হ্যাঁ, বর্তমান করোনা পরিস্থিতিতে আপনি
সাধারণভাবে জনতাকে সাবধানতা অবলম্বনের জন্য কি কি পরামর্শ দিচ্ছেন সে সম্পর্কে আমাদের একটু আপনার অভিমত ব্যক্ত করুন। আমি প্রথমে বলবো যে করোনাটা যেভাবে বাড়ছে কাছাড়ে এবং আসামে, সবাইকে আমি ভয় দেখাতে চাইবো না, কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কিন্তু করোনা হলেও এটাতে ডেথ পার্সেন্টেজটা খুবই কম। হ্যাঁ, তো আর টেস্টিংটা করানো উচিত, এটা খুব জরুরি। আর এছাড়া আমি মনে করি যে মানুষ টেস্টিং করাতে ভয় পাচ্ছে, কিন্তু যতক্ষণ আমরা টেস্টিং করাবো না আমি মনে করি যে করোনার ফাইটটা করা মুশকিল হবে। সুস্মিতা দেব, আপনার শীঘ্রই আরোগ্য কামনা করে বলছি যে বর্তমান চিকিৎসা পদ্ধতি যা চলছে তাতে আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন তো? আমার চিকিৎসা হলো ভিটামিন ডি, ক্যালসিয়াম আর ভিটামিন সি। কারণ আমার জ্বর নেই, সর্দি কাশি নেই, গায়ে ব্যথা নেই, কিছু নেই। আমি আধা ঘন্টা যোগা করছি, তো আই এম অ্যাবসলিউটলি অলরাইট। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফোন করেছেন, এবং আমি আশাবাদী যে শীঘ্রই আমাকে রিলিজ করবে হসপিটাল থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার সুস্মিতা দেব মহাশয়। বৃষ্টিপাত অব্যাহত থাকায় আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বইছে। বেকি, জিয়ারভরেলি, ধানসিঁড়ি নদীর জল বিপন্ন করে তুলেছে বহু গ্রাম। ডিব্রুগড়ের মোহনঘাটে নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 1,80,000 থেকে বেড়ে 3,41,000 হয়েছে। এ পর্যন্ত বন্যায় 40 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ধেমাজি জেলা। इस घंटों में हालांकि बाढ़ की वजह से राज्य में किसी के भी मौत की खबर नहीं है। निर्धारित खतरे के निशान से 105.70 मीटर को पार कर ब्रह्मपुत्र नदी का पानी 105.88 मीटर पर प्रभावित हो रहा है। ब्रह्मपुत्र नदी की उफनती धाराओं ने डिब्रूगढ़ शहर के निकटवर्ती मोहना घाट अंचल स्थित रिंग बांध को तोड़कर कई गांवों को जलमग्न कर दिया है। दूसरी तरफ नदी का पानी जिन लोगों के घरों में घुस गया है, वे लोग अपने घरों को छोड़कर डिब्रूगढ़ सुरक्षा बांध पर आश्रय लेने को बाध्य हैं। राज्य में बाढ़ से अब तक 40 लोगों की मौत हुई है। राज्य के आपदा प्रबंधन प्राधिकरण के मुताबिक पिछले 24 घंटों में हुई भारी बारिश की वजह से राज्य में बाढ़ प्रभावित लोगों की संख्या 1,80,000 से बढ़कर 3,41,000 तक पहुंच गई है। কোভিড-19 সংক্রমণ রোধকল্পে সমগ্র কাছাড় জেলায় সাপ্তাহিক হাট, সন্ধ্যা বাজার পুরো জেলায় বন্ধ ঘোষণা করেছেন। এই আদেশে 10 জুলাই থেকে সন্ধ্যে 7টা থেকে আগামী 19 জুলাই সকাল 7টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ সংক্রান্ত আদেশে ফাটক বাজার, নিউ মার্কেট কিংবা শহরের অন্য বাজার বন্ধ রাখা হবে কিনা তা আগামীকাল জানা যাবে। গতকাল কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জাল্লি এক আদেশে জানিয়েছেন, প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় সপ্তাহের 3 দিন জোর এবং আরও 3 দিন বেজোট সংখ্যার যানবাহনই চলাচল করতে পারবে। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি দ্বিচক্রযানের ক্ষেত্রেও একই ব্যবস্থা কায়েম থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে যেমন বিচার বিভাগ, সরকারি যানবাহন, স্বাস্থ্য পরিষেবা, পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী যানবাহন, সুনির্দিষ্ট পরিচয়পত্র থাকা সংবাদ মাধ্যমের যানবাহন এবং রবিবারের ক্ষেত্রে আদেশ প্রযোজ্য হবে না। যানবাহনের নম্বরের শেষে বেজোট সংখ্যা রয়েছে, অর্থাৎ 1, 3, 5, 7, 9 থাকা যানবাহন সপ্তাহের সোম, বুধ, শুক্র এবং 0, 2, 4, 6, 8 থাকা যানবাহনের মঙ্গল, বৃহস্পতি, শনিবারই চলাচল করতে পারবে। এই আদেশ পুরো কাছাড় জেলায় বলবৎ থাকবে। কালীনগর সরোজিনী প্রাথমিক চিকিৎসালয়ে একজন রোগীর দেহে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে সিল করে দেওয়া হয়েছে। বর্তমানে এই চিকিৎসালয়ে এখন আর কোনো রোগীর ভর্তি বা চিকিৎসা হবে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে আমরা করোনা বিষয় সম্পর্কে একটু জেনে নেব। হ্যালো, নমস্কার ডাক্তার রাজদীপ রায়। কাছাড়ের বর্তমান যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতির সম্পর্কে দূরদর্শনের দর্শক শ্রোতাদের এবং জনগণদের আপনি কি পরামর্শ দিতে চাইছেন সে সম্পর্কে একটু বলুন। আমি গত 2 দিনে মানে 9 তারিখ আর 10 তারিখ মিলে শুধু কাছাড় জেলাতে 9 তারিখ 40 জন এবং
10 তারিখে 43 জন, তার মানে 2 দিনে 83 জন সংক্রমণ পজিটিভ এসছে। তার মধ্যে বেশিরভাগই যদিও ট্রাভেল হিস্ট্রি আছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছু লোক আছে যাদের ট্রাভেল হিস্ট্রি নেই, যারা ডাক্তার কিংবা ডাক্তারের সঙ্গে কাজ করেন। আবার গতকালকে শিলচর মেডিকেল কলেজে ওয়ার্ডে যারা অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন তাদের মধ্যেও 2-3 জনকে আমরা পজিটিভ দেখতে পেয়েছি। কাজেই আমি বলবো না কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, বাট এখন অব্দি আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করতে পারছি, কিন্তু বিষয়টা একটু অ্যালার্মিং, একটু চিন্তা হয়ে দাঁড়িয়েছে। আমি কাছাড়ের জনসাধারণকে বিশেষ করে যারা মাস্ক পরিধান করছেন না তাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা সব সময় মাস্ক পরে থাকেন। ইভেন ঘরেও যদি কোনো ছোট বাচ্চা থাকে কিংবা বয়স্ক মা বাবা কাকিমা জেঠিমা তারা থাকেন, তার সামনেও মাস্ক পরিধান করে কথা বলাটা শ্রেয় হবে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলবেন। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলে আমার মনে হয় একটা বহুল অংশে আমরা সংক্রমণটাকে প্রিভেন্ট করতে পারবো। হ্যান্ড ওয়াশিং এবং হ্যান্ড স্যানিটাইজেশন, ঘরে যদি স্যানিটাইজার নাও থাকে সাবান তো থাকে, সেই সাবানের মাধ্যমে আমরা যদি হাতটা ধুতে পারি তাহলে আমাদের মনে হয় আমরা সংক্রমণটাকে দূরে রাখতে পারবো। কাজে এই 3টা বিশেষ আমার অনুরোধ থাকবে। আবার রিপিট করছি, 1 নম্বর হচ্ছে ফেস মাস্ক, 2 নম্বর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, 3 নম্বর হচ্ছে হ্যান্ড ওয়াশিং। ডাক্তার রায়, যে বর্তমান এই পরিস্থিতি যাতে আরো সংক্রমণটা বৃদ্ধি না পায় তার জন্য প্রশাসনের তরফ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ সতর্ক নেওয়া হচ্ছে কি? সরকার সবসময় অ্যানাউন্সমেন্টস গুলো করে যাচ্ছে, গভর্নমেন্ট রুলস রেগুলেশন এবং গাইডলাইনস গুলো দিয়ে রেখেছে। সরকার মানে এক একজন ইন্ডিভিজুয়াল এক একজন নাগরিককে গিয়ে বলতে পারবে না। সরকার আইন না মানলে তার জন্য ফাইন কিভাবে করতে হয় সেটা করতে পারবে। সরকারেরও একটা লিমিটেশন আছে, সরকারের ম্যান পাওয়ারের লিমিটেশন আছে। আমার মনে হয় আমরা সবাই দায়িত্বশীল নাগরিক, আমরা যদি সবাই মিলে সেইগুলো গাইডলাইনস গুলোকে যদি মেনে চলতে পারি তাহলে সরকারের কাজগুলো কম হয়ে যাবে। সরকার ইমপ্লিমেন্টেশন এজেন্সি, সরকার ইমপ্লিমেন্ট করার জন্য যা যা করণীয় তা করতে পারবে। টিভি, রেডিও, টেলিভিশন থেকে আরম্ভ করে পাবলিক অ্যাড্রেস সিস্টেম, অ্যানাউন্সমেন্ট এন্ড পুলিশের দ্বারা এগুলো গাইডলাইনস গুলোকে প্রয়োগ করার কাজ সরকার করতে পারে। ধন্যবাদ ডাক্তার রাজদীপ রায়। আমরা এতক্ষণ শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের সঙ্গে করোনার বিষয় নিয়ে কথা বললাম। হাইলাকান্দি জেলার উপায়ুক্ত কার্যালয় করোনার হটস্পটে রূপান্তরিত হতে চলেছে। এখন পর্যন্ত এই কার্যালয়ে 8 জন কর্মচারী এবং অতিরিক্ত জেলা উপায়ুক্ত রণদীপ কুমার দামের দেহে কোভিড-19 সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে হাইলাকান্দির উপায়ুক্ত কার্যালয়ের বিপরীত দিকে 20টি দোকান জেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে। কার্যালয়ের সকল কর্মচারী লালারস সংগ্রহ করে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এই জেলার গ্রামাঞ্চলের বাজারসমূহে অভাবনীয় ভিড় এবং কোভিড-19 নীতি নির্দেশনা মেনে না চলার অবস্থা পরিলক্ষিত হচ্ছে। হাইলাকান্দি শহরের সংলগ্ন বোয়ালিপাড় বাজারে মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 420 জনে বৃদ্ধি পেয়েছে। গতকাল 24 ঘন্টায় কোভিড-19 আতঙ্কের সংখ্যা 25 জনে এসে পৌঁছেছে। আমাদের সঙ্গে এখন আছে হাইলাকান্দির প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, শুনতে পাচ্ছ যে বর্তমান হাইলাকান্দিতে করোনার পরিস্থিতিটা কেমন দাঁড়িয়েছে বা সংক্রমণ কিভাবে বৃদ্ধি পাচ্ছে বা প্রশাসন কিভাবে তার সতর্কতা নিচ্ছে বা কি পদক্ষেপ নিচ্ছে সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, নিশ্চয়ই দেবাঞ্জন। বলতে হবে যে হাইলাকান্দির যে জেলা উপায়ুক্ত কার্যালয় রয়েছে তা দেখা গেছে যে করোনা হটস্পটে পরিণত হচ্ছে। একটু আগে খবর এসেছে যে আরো 7 জন কর্মচারী হাইলাকান্দি ডিসি অফিসের পজিটিভ হিসাবে ওদের নাম সামনে এসছে এবং এখন পর্যন্ত হাইলাকান্দি ডিসি অফিস থেকে 15 জন কর্মচারী একজন অতিরিক্ত উপায়ুক্ত নাম নিয়ে মোট 15 জন কোভিড পজিটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। হাইলাকান্দি জেলায় আরো 21 জন, 420 জন, আপনি যেরকম বললেন 420 জন পজিটিভ ছিলেন। আজকে একটু আগে আরো 21 জনের নাম সামনে এসেছে কোভিড পজিটিভ হিসাবে, তার মধ্যে 7 জন ডিসি অফিসের। অর্থাৎ হাইলাকান্দি জেলায় মোট আক্রান্তের সংখ্যা 441 জনে বৃদ্ধি হয়েছে।
যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক যে তথ্য প্রদান করেছেন তার মধ্যে 441 জন পজিটিভ থাকার বিপরীতে হাইলাকান্দির বিভিন্ন কোভিড হাসপাতাল থেকে এখন পর্যন্ত 337 জনকে সুস্থ হওয়ার পর ডিসচার্জ করা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসন দেখা গেছে যে সংক্রমণ বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। হাইলাকান্দির বিভিন্ন বাজারগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ জেলা উপায়ুক্ত মেঘনিধি নাহাল প্রদান করেছেন এবং হাইলাকান্দির সেলুনগুলো বন্ধ রয়েছে এবং হাট বাজারগুলোর বন্ধ থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। আজ সাপ্তাহিক লকডাউনের জন্য পৌরসভা এলাকাগুলো বন্ধ ছিল এবং গ্রামাঞ্চলেও দেখা গেছে যেগুলো বাজার এগুলো বন্ধ ছিল এবং গ্রামের লোকেরাও দেখা গেছে এক প্রকার স্বতঃস্ফূর্তভাবেই লকডাউন পালন করেছেন। আচ্ছা, ধন্যবাদ নীলোৎপল দেব। আমরা নীলোৎপল দেবের সঙ্গে হাইলাকান্দির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললাম। হাইলাকান্দিতে করোনা আক্রান্তের লোকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বহিরাজ্যের লোকেদের আমন যেহেতু অব্যাহত রয়েছে। গতকাল জেলায় বহিরাজ্য থেকে ঘরে ফিরে আসা লোকের সংখ্যা ছিল 210 জন। এদের অধিকাংশ পরিযায়ী শ্রমিক। স্বাস্থ্য বিভাগ হাইলাকান্দি জেলার ধলেশ্বরী পয়েন্টে এই সকল ব্যক্তির লালারস সংগ্রহ করার পর নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দিয়েছে। এ যাবৎ হাইলাকান্দি জেলার যে 420 জন ব্যক্তি কোভিড-19 আক্রান্ত হয়েছে এদের মধ্যে 380 জনই ছিল বহিরাজ্য থেকে আসা। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে উদ্বিগ্ন রয়েছে। আমাদের সঙ্গে এখন রয়েছেন শিলচর জেলার মিডিয়ার বিশেষজ্ঞ সুমন চৌধুরী। সুমন, হ্যালো সুমন। বর্তমান কাছাড় জেলার শিলচর শহরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তো এই ব্যাপারে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ কি কি পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে একটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু বলুন। কাছাড় জেলায় আজকের দিনে 11 জন পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে 7 জন আর্মি জওয়ান এবং 4 জনের মধ্যে একজন আমাদের হাসপাতালের ডক্টর এবং একজন নার্স আছেন। 4 জনকেই আমরা এসএমদেব সিভিল হাসপাতালে ভর্তি করেছি। আর বাকি 11 জন যারা আসাম আর্মির ছিলেন ওনাদেরকে মিলিটারি হসপিটাল মাসিমপুরে ভর্তি করা হয়েছে। বাড়ছে সংখ্যাটা, সেটা উদ্বেগজনক সত্যি। এবং কিছুটা কেস পাওয়া গেছে যেগুলো কেসের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। র্যান্ডম চেক করা হয়েছিল, পেশেন্ট এসেছিলেন কাছাড় ক্যান্সার হসপিটালে বা শিলচর মেডিকেল কলেজে, তো চেক করে পজিটিভ পাওয়া যায়। তো এরকম কিছু একটা ব্যাপার আছে। এজন্য প্রশাসন সতর্কতামূলক এই সাপ্তাহিক বাজার বা ইভিন সন্ধ্যার সময় যেগুলো বাজার বসে সেগুলো বন্ধ করে দিয়েছে এবং ওয়ার্ড ইভেন্ট নাম্বার গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য করেছে। সপ্তাহে যেদিন ইভেন্ট নাম্বারের গাড়িগুলো চলবে সেদিন অড নাম্বারের গাড়িগুলো চলবে না এবং পরের দিন অড নাম্বারের গাড়ি চলবে, ইভেন্ট গুলো চলবে না। তো সেরকম কিছু নীতি নিয়ম করা হয়েছে। প্রশাসন তীক্ষ্ণ নজর রাখছে। আমরা স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিচ্ছি। আমরা আরো কিছু হাসপাতাল সংযোজনের জন্য প্রস্তুত করেছি। গতকাল আমরা পালংঘাট মডেল হাসপাতালে রুগী রেখেছি এবং আরো কয়েকটা মডেল হাসপাতাল তৈরি আছে রুগী রাখার জন্য। তো সম্পূর্ণ প্রস্তুতি আছে। এখন ব্যাপার হলো যে প্রশাসনের তরফ থেকে বা আমরা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আমরা জনসাধারণকে অনুরোধ করছি যে অযথা বাইরে বেরিয়ে বাজার হাটে গিয়ে ভিড় জমাবেন না, তার থেকে বিপজ্জনক পরিস্থিতি হয়ে যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সুমন চৌধুরী। আমরা এতক্ষণ কাছাড় জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরীর সঙ্গে কথা বললাম। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত জানিয়েছেন 2 দফায় টেস্ট নেগেটিভ হওয়ার পরিপ্রেক্ষিতে ডাক্তার অরিনা রাহাকে বৃহস্পতিবার রিলিজ করে দেওয়া হয়েছে। তবে সার্জারি এবং অর্থোপেডিক বিভাগের 2 জন রোগী কোভিড আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফ মিলিয়ে 20 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে করা হয়েছে এবং 2 বিভাগের রুমগুলিকে কন্টেনমেন্ট জোন হিসেবে পরিণত করে তালা বন্ধ করে রাখা হয়েছে। 2 রোগীর একজন 5 গ্রামের এবং অন্যজন মেহেরপুরের, একজন সড়ক দুর্ঘটনা এবং অন্যজন অস্থি সংক্রান্ত বিষয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আমাদের সঙ্গে এখন টেলিফোন আছে সাজ্জাদুল হক চৌধুরী। সাজ্জাদুল, বর্তমান করিমগঞ্জের এই করোনার সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি কেমন এবং প্রশাসন কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে একটু আমাদেরকে বলুন। হ্যাঁ
দেবাঞ্জন বাবু, বরাক উপত্যকার 3 জেলার মধ্যে করিমগঞ্জ জেলা এখন পর্যন্ত বলতে হবে কোভিড পরিস্থিতির জন্য সেফ জোনে রয়েছে। বলতে হবে করিমগঞ্জ জেলায় আজ শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়নি বলে একটু আগে আমাকে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। জেলায় এখন পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত 350 জন কোভিড পজিটিভ পাওয়া গেছে। 271 জনকে ইতিমধ্যে সুস্থ করে বাড়ি ফেরানো সম্ভব হয়েছে। বর্তমানে কোভিড হাসপাতালে অর্থাৎ করিমগঞ্জ সিভিল হাসপাতালে মাত্র 37 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলায় আজও কোনো রোগীকে রিলিজ দেওয়া হয়নি এবং জেলায় আজও 3টি পুরসভা এলাকায় এবং 7টি হাটবাজার এলাকায় পূর্ণ লকডাউন পালন করা হয়েছে। জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই লকডাউন পালনে এগিয়ে আসছেন। আগামীকাল রবিবারও পূর্ণ লকডাউন থাকবে এই 3টি পুর এলাকা এবং 7টি হাটবাজার এলাকায়। আপনারা জানেন জেলা ম্যাজিস্ট্রেট গত সপ্তাহের আগের সপ্তাহে এই করোনা ভাইরাসের চেইন ভঙ্গ করতে জেলার 3টি পুর এলাকা এবং 7টি হাটবাজার এলাকায় সপ্তাহের শনি রবিবার পূর্ণ লকডাউনের ঘোষণা দিয়েছিলেন। এদিকে এই কোভিড পরিস্থিতির জন্য 2 জেলার থেকে আমাদের জেলা করিমগঞ্জ ভালোই বলতে হবে। এজন্য যদি কৃতিত্ব দেওয়া যায় প্রশাসনকে, তবে জনসাধারণকেও কৃতিত্ব দেওয়া হবে, ব্যাপকভাবে দিতে হবে। কারণ জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে লকডাউনে সাড়া দিচ্ছেন, স্বাস্থ্যবিধি মেনে চলছেন, রাতের বেলা নৈশ কারফিউ পালন করছেন। ফলে অতিমারি এই ভাইরাসের শৃঙ্খল ভেঙে দেওয়া সম্ভব হয়েছে জনসাধারণের এই বজ্রক সহযোগিতার ফলে। এদিকে গত 1 তারিখ থেকে এখন পর্যন্ত দেখা যায় অর্থাৎ 11 দিনে আমাদের জেলায় করিমগঞ্জে মাত্র 76 জন সংক্রমণ, 76 মধ্যে 76 জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এদের সবার ভ্রমণ ইতিহাস রয়েছে। দেবাঞ্জন বাবু, আচ্ছা, ধন্যবাদ সাজ্জাদুল হক চৌধুরী। আমরা এতক্ষণ করিমগঞ্জের জেলা তথ্য জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরীর সঙ্গে কথা বললাম এবং করিমগঞ্জের অবস্থা সন্তোষজনক, শুনে ভালো লাগলো। প্রতি বছর 10 জুলাই জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপন হয়ে আসছে দেশ জুড়ে। এই উপলক্ষে কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জাল্লি মৎস্য বিভাগের উদ্যোগে উপায়ুক্তের কনফারেন্স হলে আশিস সূত্রধর হাতে 5 লাখ টাকার একটি চেক প্রদান করে সবুজ বিপ্লবের প্রসারে। এছাড়া 5 জন মৎস্য চাষীদের হাতে মাছের চারাপোনা বিতরণ করা হয়। মৎস্য উন্নয়ন ও প্রযুক্তির আবিষ্কার হিসেবে 1957-এর 10 জুলাই থেকে অধ্যাপক KH আলকুরনি এবং হীরালাল চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। সংবাদ এখানেই শেষ হলো। নমস্কার।